মুহূর্তে আমি আমার পুত্রবধূকে বিদায় করে নিয়ে যাচ্ছি। তার পূর্বে আমার পুত্রবধূর যৌতুকে যা দান সামগ্রী পড়েছে, এ দান সামগ্রী কেমন করে যাবে? সঙ্গে আছে আমার নকরি। আরে ওই নকরি, নকরির মস্তকে সব কিছু তুলে দেব, তারপরে নকরি বহন করে নিয়ে করে নকরি। বকরি আমি তোকে পাতা দেंगे বাবু। কি রে ভারী লাগছে, একটু ধরেন তো বাবু। ভারী লাগছে? বাবু আমি ধরবো? আমার মাথায় খুবই ঘুরছে। কি করছে? মাথায় লাগছে কেন? লাগছে? আচ্ছা তুই একটু ঘুরে দাঁড়াতো বাবু মাথায় লাগছে কেন? লাগছে? ওরে ওই পাগল, মাথার যেটাই আস্তরণ সেটাকে তুই উপরে রেখে ভাবছি আমার মাথায় লাগছে কেন, মানে আমি এটা ভিতরে লইনি না। নিসনি সে তো এত বড় চুল হয়ে গেল কি ওটা চুল হয়? ওটা ভুল বলে, ভুল। ভুল? হ্যাঁ ভুল। সোজা কইছে আমার চুল হয়ে যাচ্ছে বাবু, ওই জন্য ভাই রে। আরে কি করলি তুই রে? নকরি সব দান পড়ে গেল গে বাবু। হে গে বাবু না গো বাবু? মাথা কাট করে না, দু গাড়ি ভুইসের গাড়িতে দু গাড়ি দান পাঠালাম। পাঠালি? আর এক বস্তা বেঁচে গেল। ভক্তার মাল ছাড়া যায়? আমি তো বলেছি তোকে ওইটি তুই মাথায় নিবি। বাবু হ্যাঁ বল। মাথায় নিয়েছি, আমি একাই মানুষ কি করব? চারদিকে সব দায়িত্ব আমার। শোন, এটা কি করেছিস তুই? এটা না বাইরের বারান্দায় টাঙা ছিল, কিছু না কি চুরি করতে হয় বরযাত্রী আসলে। ও তুই চুরি করেছিস? এই হতচ্ছাড়া! তুই আমার সম্মান, তুই আমার মান সব। বাবু কি হলো বল? একে মেরে ফেলে দিব। কেন ওকে মারবি কেন? টানছে কেন আমাকে? পড়ছি যে আমি। সে তো টানবে। আমি ওকে টানছি। আরে বৌমার দানে কত সুন্দর করে দিয়েছে। বাবু হ্যাঁ বল। এটা কি না? বল। এখান থেকে গিয়ে কিন্তু ঘাচাং করে। এটা খাসি দাঁড়ে, এটা ছাগল। খাসি খাবো আমরা, চম্পানির লোক। আর উজানি থেকে যারা কন্যা যাত্রী যাবে কিনা ওদের জন্য যে চম্পকনগরের রাজার সোনার কুমড়ে গনা করি যায়, আর সে কন্যা যাত্রীকে খাওয়াবে পরিবারের ছাগল। পরের বাড়ির কোথায় হলো? আচ্ছা মান সম্মান কি আছে কি নেই আমার? বাবু হ্যাঁ বল। একটু আমার বৌদিকে দেখি তো কেমন মানিয়েছে। দেখ দেখ দেখ, ওদিকে আছে, সুন্দর করে দেখ। তুই একটু এদিকে আয় না, কলসি ভাঙার কথাটা বলবো বৌদিকে। না বলবো না। বৌদি তুমি একটু আমার বন্ধুর পাশে দাঁড়াও তো। বলো ভাই। কি সুন্দর মানিয়েছে তোমাদেরকে গো। ওটা বলবো না, ওইটা বলবো না। বন্ধু তোদেরকে কেমন মানিয়েছে জানিস? কেমন গো? তোকে দেখে মনে হচ্ছে। আরে কি বলছিস রে? আমাকে ডাকছে। আরে আমার ছেলে বৌমাকে কেমন মানিয়েছে সেটা বল না আগে। বাবু আমার বন্ধুকে দেখে কেমন লাগছে? কেমন লাগছে জানিস? যেন শ্রীকৃষ্ণ আমার শ্রীকৃষ্ণ। বন্ধু। আর আমার পাশে না, আমার পাশে না, আমার বন্ধুর পাশে বৌদিমণিকে দেখতে মনে হচ্ছে ঠিক রাধা। বাবা, শ্রীকৃষ্ণ আর রাধা সত্যি? আর ওদের পাশে আমি একটা হারামজাদা। হারামজাদা হয়? বাবু বাবু হ্যাঁ বল। ওটা হলো না? না হলো না। বন্ধুকে দেখতে ঠিক মনে হচ্ছে স্বয়ং শিব। শিব? আর বৌদি হচ্ছে পার্বতী। বাবা, বন্ধু হচ্ছে শিব আর বান্ধবী না, বৌদি হচ্ছে পার্বতী আর আমি হচ্ছে আরিয়া। তার মানে তোকে মনে হচ্ছে বাসা বলত? আপনার ছেলের বিয়ে দিয়ে দিলেন আর আমার
কেন তুই বিয়ে করবি? না আমি বিয়ে করবো বলছি না, দিলে করে নিব। আরে দিব দিব বলছি তো দিব। শেষে তুই বিয়া করেই ছাড়লি। এই ছেলে, আচ্ছা হয়েছে বিয়ে তো ওর হয়েছে, হ্যাঁ তোরও বিয়ে দিবে, তুই এগুলো নষ্ট করলি কেন? না, নষ্ট করেনি, পড়ে গেল। আমি কি জানি যে ইটা গামছাটা উপরে নিয়ে নিয়েছি, ওই জন্য তো আর তুই যে এটা চুরি করলি এটার কি হবে? টাইম দেখে খাবো, তাই নাকি? যাতে গ্যাস না হয় পেটে। হাট! টাইমে ও টাইমে খেলে গ্যাস হবে না। হ্যাঁ এই পালকিতে বউ মরে চাই। এই! ফোকাছেন কেন বন্ধুর বিয়ে? বউ মরে যায় না বউ চলে যায় বলে? বারবার কি না আমার চুল হয়ে যাচ্ছে বার। আই চুল কোথায়? ভুল হচ্ছে। বন্ধুর বিয়েতে একটু আনন্দ করছি। পালকিতে বউ কি চলে চলে যায়। ট্রেন মরে যায় বলে দিতাম। পালকিতে বউ চলে যায়, হাই রে শরমে মন ভরে যায়। না বাবু ঠিক আছে? হ্যাঁ, বড় লেগের বিয়েতে কেমন বাজনা বাজে আর গরিব দুঃখিনী বিয়েতে কেমন বাজনা বাজে। আমরা তো গরিব দুঃখিনী মানুষ, আমাদের বিয়েতে কেমন বাজনা বাজে ভাই শুনবা? আরে ভাসুরের সঙ্গে যেমন মা উটি পাকাইতে হবে, 3 মাস গত হলে আমার চোখের পাওয়ার কমবে। শাশুড়ির সঙ্গে যাব না গে মা, উকুন বাঁচতে হবে, 6 মাস গত হলে আমার হাতের পাওয়ার কমবে। শাশুড়ির সঙ্গে আর বড় লোকের বিহাতে কেমন বাজনা বাজে? मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, आएगी तेरी सजना, आएगी तेरी सजना। चलो बंधु। হয়েছে? হ্যাঁ বাবু। তাহলে এগুলো সুন্দর করে নে। বৌদি আপনার বাবাদের ব্যবহার কেমন? বাবা মায়ের কেন কি হয়েছে ভাই? আপনার ভাইরা করেছে পাপড় ভেজেছে আর ওইটা হাঁড়ি দিয়ে দিয়েছে কড়াইতে। এই! দেখেন তেল লেগে আছে। আরে কড়াই তোকে পাপড় ভেজে তোর তেল বাহির করে দিব। চলুন বাবু। হ্যাঁ চলো চলো। এই ছোট্টে ছোট্টে ভাইও কি বড়ে ভাইয়া, আজ বনেগি কিসি को सैया। এই ছোট্টে ছোট্টে ভাইও কি বড়ে ভাইয়া, আজ বনেগি কিসি को सैया। ওই শিব শম্ভু! আরে শোন শোন শোন, আচ্ছা ওইটা আমাকে দে, ওইটা দে আমাকে দে। আচ্ছা আমি যাবে, আমাকে দে না ওইটা, ওটা আমাকে দিলেই যাবে। যাবে যাবে যাবে, ঠিক আছে যাবে তো। চল, তুই আগে যাবি তবে তো যাবে। আমি না গেলে যাবে না। কি করে যাবে? কেন বাবু? তুই পায়ে বেঁধে রেখেছিস, কি করে যাবে বলতো? লে হালুয়া আর আমি কখন থেকে হাত দিয়ে চলে সেই তো ভাবছি শালা যাই না কেন বকরি। চল, এটা মাথায় নে, এবার চল। ভাবি কে সঙ্গে হোলি মে জানি না আমার সন্তান আর পুত্রবধূ কোন সময় ফিরে আসবে। যাওয়ার সময় আমার সন্তান বলেছিল, মা তোমাদের ছেড়ে যে যাওয়ার ইচ্ছে করে না। যাওয়ার সময় আমার সন্তান কতটা কেঁদেছিল। আমি বলেছিলাম, ওরে লক্ষা, যতক্ষণ তোমরা না ফিরে আসবে বসে থাকবে, শুধুমাত্র ভগবানের কাছে ওই শিব মন্দিরে গিয়ে আমি তোমাদের জন্য কামনা বাসনা করব।
জানি নগর থেকে ভালোভাবে ফিরে আসতে পারো, কিন্তু ওই তো ওই বিয়ের বাদ্যবাজনা যেন শব্দ আমার কর্ণ পরে ভেসে আসছে। জয় শিব শম্ভুর জয়। কোথায় দাসী? এদিকে এসো। চরণে প্রণাম। একা বিয়ে একা হয়তো চলে আসছে, ওই বরণডালা নিয়ে এসো। তা তো সত্যিকারের জয় শিব শম্ভুর জয়। জয় মা শিবানীর জয়। এই চম্পকের মহিষী জননী মহারানী সনকা, এই দেখো তোমার সন্তান তোমার বৌমাকে নিয়ে এসেছি বরণ করে। স্বামী গো, বলো। তুমি না বলেছিলে যে বিবাহ সমাপ্তি হলে ফিরে এসে একটি মানিকে আমি তোমার কাছ থেকে নিয়ে যাচ্ছি, আমি দুটি মানিকে তোমার হস্তে তুলে দেব। সত্যই সনকা। দাও ওই দুটি মানিকে ওই আমার দেখো না, ওই হস্তে দেখো তুমি না, তুলে সেই দাও। দেখো তোমার সম্মুখে তোমার পুত্র, তোমার পুত্রবধূ, তোমার দুইটি মানিক তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। একবার মুখ দর্শন করো তাদের। বেশ, এসো দাসী। বেশ মা। বাহ, কি আসলাম। সুন্দরই মানিয়েছে, ঠিক যেন দেখতে লক্ষ্মী প্রতিমার মতো। কি সুন্দর মানিয়েছে গো। হ্যাঁ গো মা, কত সুন্দর লাগে দেখতে, তাই তো? আছে তাদের রবি দেখে আমি মুগ্ধ হয়েছি। দাসী রে, বলো রানীমা। এবারে আমার এই সন্তানকে, আমার এই পুত্রবধূকে আমি বরণ করব, বরণ করে আমি প্রাসাদে নিয়ে যাব। স্বামী গো, বলো সনকা। আমি জানি গো, আমার এই পুত্রবধূর মুখে এই দিনে যদি আমি মধু দিই, সারাটা জীবন ধরে আমার এই পুত্রবধূ মধু যেমন মিষ্টি, সেই মতো আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবে। তোমার মনোবাসনা পূর্ণ হোক সনকা। বেশ, কেন বাধা দিলে গো? আমি বলি শোনা, তুমি কি করো রঙ্গ? তুমি কি ভুলিয়াছ বিষম বিবাদ আমার বিশ্ব হরিসঙ্গ? তুমি তো সকলই জানো, যদি ওই ধাত্রী মায়ের কথা সত্য হয়, তাহলে বিবাহ বাসরে লক্ষিন্দরের সর্পদংশের মৃত্যু যোগ আছে। সেই হেতু অনুরোধ করিলে তুমি মরে গড়াইলা লোহার বাসল ঘর সাঁওতালি পর্বতে দেবশিল্পী বিশ্বকর্মা আনয়ন করে। সেই হেতু তুমি যদি তাদের সুন্দর করে বরণ করে তুলে নাও আমার চম্পকনগর রাজপ্রাসাদে, তবে কেমন নিয়ে যাব আমি সাঁওতালি পর্বতে? স্বামী গো, বলো। সন্তানে মাকে ছেড়ে কোথাও থাকেনি, ছোট থেকে তাকে আমি তিল তিল করে বড় করেছি। এ কথা জানি সনকা, জানি। মায়ের আদরে সে বড় হয়েছে। সত্যই কোনোদিন তাকে মাকে ছেড়ে থাকেনি। আমি জানি মাতৃ। আমি পারবো না আমার সন্তানকে ওই সাঁওতালি বদলে পাঠাতে। পাঠাতে তোমায় হবেই সনকা। আজিকার নিশি যদি যাই শুভক্ষণে, কল্ল প্রভাতে যত আনন্দ আছে তুমি করিবে এক মনে। তাই এই নিশির জন্য শুধুমাত্র লখাইকে বৌমাকে বিদায় দাও, নিয়ে যাবো ওই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে। দাও বিদায়, দাও গো সনকা। শুধু এই জীবনে বিদায় বিদায় বিদায়, এই জীবনের কত বিদায় দিব গো। লক্ষাই রে, মা, হলো না বাবা। আমি ভেবেছিলাম আজকে এই নিশি
তোমাদের যুগলে আমার এই বক্ষ মাঝে আমি রাখবো, কিন্তু হলো না। এত বড় এত সুন্দরী রাতে প্রাসাদে ছেড়ে দিয়ে তোমাদের চলে যেতে হবে ওই লৌহ বাসরে ঘরে। না না গো মা, না। তুমি কি করে ভাবতে পারলো মা, আমি যে তোমাকে ছেড়ে একটি নিশি ওই উজানি নগরে যাপন করেছি, কতবার যে তোমার কথা মনে পড়েছে, আমার যে কত কষ্ট হয়েছিল তোমাকে বলে আমি বোঝাতে পারবো না গো জননী। জানি লক্ষাই জানি, কিন্তু আজ যে দেখ তোর পিতা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাসরে ঘর নির্মাণ করেছে সাঁওতালি ভুতনে, সত্যি শালকা সত্যি। শুধুমাত্র একটি নিশির জন্য বাবা। নিশি প্রভাতী হলে আমরা আমার এই চম্পকী নগরে যতরে হয়েছে সবাইকে সঙ্গে নিয়ে গিয়ে ওই বাসরে ঘর থেকে তোমাদের নিয়ে আসবে এই রাতে মা, তুমিও বলছো মা? তবে কি এই চম্পক নগরের প্রাসাদে আমাদের ঠাঁই নেই? আমাদেরকে এই লোহ বাসরে ঘরে ওই সাঁওতালি মদনে প্রবেশ করতে হবে? লখাই জানো গো পিতা, বল আমার যেন ভীষণ ভয় হয়। ভয় হয়? আমি পারবো না পিতা, পারবো না। পারবি না? এই চম্পকের প্রাসাদ ছিল ওই সাঁওতালি মদনের বাসর ঘরে নিচে যাপন করতে পারবো না। জানতাম আমি আমার লখাই কোনোদিন মাতৃকোল ছাড়া হয়নি, মায়ের অঞ্চল ছাড়া হয়নি। তাই মায়ের অঞ্চল ছাড়া হতে, মায়ের কোল ছাড়া হতে বড় ভীত হচ্ছে। জানি লখাই জানি, তবে ওরে আমার খোকা, একদিন মায়ের অঞ্চল ছেড়ে এই মুহূর্তে এক নিশির জন্য যেতে হবে লোহার বাসর ঘরে। কিন্তু একটি নিশি নয় তো পিতা, আমি শুধুমাত্র তোমার আদেশে পালন করতে আমি গেছিলাম একটি নিশির জন্য, সেই উজানি নগরে বিবাহ করতে। সত্যই? কিন্তু আর যে আমি তোমার আদেশে পালন করতে পারবো না বাবা, আমি পারবো না ওই বাসর ঘরে যেতে। বুঝিয়ে বলো তোমার খোকাকে, শুধুমাত্র কয়েকটা নিশি, কয়েকটা সময়ের মধ্যে তোমার মাতৃ অঞ্চলে ফিরিয়ে দেবো তোমার লখাইকে। আয় বাবা আয়, বৌমাকে সঙ্গে নিয়ে আমার চোখে ছুটে আয় বাবা। না পিতা, পারবি না? আমি পারবো না, পারবি না? পারবো না পিতা, পারবি না তুই? পারবো না। তবে চেয়ে দেখ ওরে হতভাগ্য সন্তান, চেয়ে দেখ ওই রামায়ণের দিকে, যে রঘুপতি রামচন্দ্র ভগবান নাকি নররূপে নারায়ণ ছিল, তথাপি পিতৃ আজ্ঞা পালনের জন্য জানত মাতা কইকি তাকে বারবার দণ্ড দিয়েছে, তবুও রাজা দশরথের আজ্ঞা পালন করার জন্য, পিতৃ আজ্ঞা পালনের জন্য 10-12 বছরের জন্য, 14 বছরের জন্য বনবাস যেতে হয়েছিল তাকে। সেও তো এক পুত্র ছিল বাবা, আর তুই আমার কেমন পুত্র? ওগো পিতা, পিতৃ আজ্ঞা পালন করতে পারবি না তুই? কিন্তু পিতা গো, আমি জানি পিতা জানি, অযোধ্যা রাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্র পিতার পিতৃ সত্য পালনের জন্য 14 বছর বনবাস গেছিল। কিন্তু আমিও তো মেনেছি পিতা, পিতার আদেশ মানতে আমি তো একটি নিশির জন্য এই উজানি নগরে আমি গেছিলাম পিতা। তবে লখাই আরেকবার চেয়ে দেখতো ওই রামায়ণের দিকে, লঙ্কেশ্বর রাবণ দশানন কত অপরাধী ছিল পুত্র আমার, তথাপি মহিরাবণকে যখন আজ্ঞা করলো, যাও মহিরাবণ, যাই রে মহি, ওই রামচন্দ্র লক্ষণকে হরণ করে নিয়ে সময়া বলে পাতাল পুরীতে বন্দি করে বলি দাও মাতৃভক্ত কালী মন্দিরে। মহিরাবণ জানতো মনে মনে পিতা আমার শত উপরে অপরাধী, তথাপি পিতৃ আজ্ঞা পালনের জন্য মহিরাবণ ছুটে গিয়েছিল রাম লক্ষণকে হরণ করতে। সেও তো এক পুত্র ছিল। তবে তুই বা কেন পারবি না আমার এই আজ্ঞা পালন করতে, আমার আজ্ঞাবাহী দাস হতে?
কিন্তু পিতা জানো তো, সাধু রামন্ত মহিরা বলে গেছিল তার পিতার পিতৃ সত্য পালনের জন্য সেই রাম লক্ষ্মণকে হরণ করতে। কেন জানো পিতা? কিন্তু কেন? সে মহিরা বলে জানতো যদি সেই ভগবানকে হরণ না করে তাহলে যে তারা যে রাক্ষস কুল থেকে মুক্তি পাবে না। তাই তো তারা রাক্ষস কুল থেকে মুক্তি পাওয়ার জন্য রাম লক্ষ্মণকে হরণ করতে গেছিল পিতা। বুঝেছি রে বাবা, বুঝেছি লখাই, বুঝেছি। পিতাকে শত শত সান্ত্বনা দিতে পারে আমার একমাত্র লখাই। এতদিনে সকলে জানতো লখাই সুজন পণ্ডিত। তাই তো সুজন পণ্ডিতের মতো আজ বুদ্ধি বলে জব্দ করতে চাই। পিতা চন্দ্র ধরে। তাহলে বলি লখাই, আমিও তোকে একটা কথা বলতে চাই বাবা। তবে শোন আমার আজ্ঞা, শোন আমার কথা শোন। একটিবারে চলো চল ওই সাঁওতালি বরকত লোহার বাসর ঘরে। আমি পারবো না পিতা। পারবি না? পারবি না? তুই আমার আজ্ঞা আমি পালন পারবো করতে না। পারবি না? আমি পারবো না। লক্ষই, পারবি না? আমি পারবো না পিতা। তবে শোন রে হতে ভাগা সন্তান আমার, তুই যখন আমার আজ্ঞা পালন করতে পারবি না তাহলে আজ বুঝেছি ওই সলকার গর্ভে তোর জন্ম হয়েছে ঠিক রে লক্ষই। তবে আমি বুঝি তোর পিতা নয়। এ কি বলছো স্বামী গো? যদি জননীকে লজ্জার হাত থেকে বাঁচাতে চাস, যদি মায়ের চোখের জল মুছে দিতে চাস খোকা, আয় বাবা আয়। অবিলম্বে বৌমার হাত ধরে তুই আমার সঙ্গে ছুটে চল ওই সাঁওতালি পথে। পিতা গো, ভেবেছিলাম আমি আজকের নিশি যেন মায়ের শাড়ির অঞ্চলের তলে লুকিয়ে থাকবো, কিন্তু হলো না পিতা। জানো কে পিতা, জানো আমি পৃথিবীর সর্ব দুঃখ যন্ত্রণা বেদনা আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি যে শুধু পারবো না যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি সে মায়ের কলঙ্কের কথা শ্রবণ করতে পারবো না। খোকারে আমার, মায়ের অঞ্চলের জল যদি মুছাতে চাস, শেষ পর্যন্ত ওই বাসরে ঘরে মাকে ছেড়ে চলে যাবে? মা গো, জানো মা, জানো আমি তো চাইনি যে তোমাকে ছেড়ে যাবো সেই সাঁওতালের মতো বাসরে ঘরে, কিন্তু কি করবো বলো মা? বারবার যেন আমার মনে কুকায়, আমার মনে কি বলে জানো গো মা? কি বলে বাবা? আমি বুঝি তোমার সঙ্গে এই শেষ দেখা ওই বাসর ঘর থেকে এসে তোমাকে বুঝি আমি মা বলে ডাকে। না লক্ষ্মী, না আমার কথা বলতে নেই বাবা, আমারই কথা বলতে নেই। বিদায় করো মা, বিদায় করে দাও আমারে মা। লক্ষ্মী, তুমি ছাড়া কোথায় পাবো লক্ষ্মী রে, এই স্নেহ মায়া মমতা, তুমি ছাড়া কোথায় পাবো এই স্নেহ মায়া মমতা, বিদায় করে দাও আমার মা। ও মা, বিদায় করে দাও আমার মা।
তলাই সকাল সন্ধ্যা পুজো দিত মা আমার জন্য করত শুধু মঙ্গল কামনা তুলসী তলাই সকাল সন্ধ্যা পুজো দিত মা আমার জন্য করিত শুধু মঙ্গল কামনা তোমার কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম তোমার দেখলে তোমার কোলে মাথা রেখে পেতাম কত সুখ, দুঃখ ভুলে যেতাম তোমার দেখলে লতাই বলে মায়ের মতো, লতাই বলে মায়ের মতো কেউ নেই আপন, বিদায় করে দাও